আসসালামু আলাইকুম। গ্লোরিয়াস স্টাডি সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রবিন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ক্রিয়ার সঠিক ব্যবহার। রাইট ফর্ম অফ ভার্ব বা ক্রিয়ার সঠিক ব্যবহার করতে হলে অবশ্যই আমাদেরকে টেন্স পারতে হবে। টেন্স হচ্ছে ইংরেজি গ্রামারের প্রাণ, আর টেন্স ছাড়া এটা পারা যাবে না। তো শুরু করা যাক। আমরা এতদিন কিভাবে পড়েছি? রুলস মুখস্থ করি, সবগুলো রুলসই মুখস্থ করি, কিন্তু প্রয়োগ করতে পারি না। এটা সবারই সমস্যা। তো আজকে আমরা একটু ব্যতিক্রমভাবে শিখব। তো শুরু করা যাক। যেমন একটি রুলস আছে এমন যে আমরা আজকে 3-4টা জিনিস একসাথে শিখে নেব। যেমন আছে কি, নো সুনার হ্যাড dot 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 then scarcely had dot 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 when আবার আছে hardly had dot 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 when। এই হচ্ছে একটা, আমরা মুখস্থ করব না। আরেকটা আছে সিন্স যুক্ত, সিন্স দুটি ক্লজ যুক্ত সিন্সের। এবার আরেকটা আছে বিফোর এবং আফটারের। তো আমরা এগুলো কিভাবে মুখস্থ করি? যে নো সুনার হ্যাড দেন এমন থাকলে এই হ্যাড যুক্ত অংশকে পাস্ট পারফেক্ট করি, বাকিটুকু পাস্ট ইনডেফিনিট করি। আবার সিন্সেরটা কিভাবে করি? যে সিন্সের যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পরের অংশ পাস্ট ইনডেফিনিট করি, অথবা প্রেজেন্ট অংশ প্রেজেন্ট পারফেক্ট হলে পরটাও পাস্ট ইনডেফিনিট করি, আর যদি পাস্ট ইনডেফিনিট থাকে পাস্ট পারফেক্ট করি। এবার বিফোর এবং আফটারেরটা কি করি? বিফোরের আগে পাস্ট পারফেক্ট করি এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট করি, আর বাকিটা পাস্ট ইনডেফিনিট করি। তবে আমরা এই সবগুলো একটার মাধ্যমে শিখব। কিভাবে? যে অতীতকালের দুটি কাজ একসাথে সংগঠিত হলে যে কাজটি অপেক্ষাকৃত আগে সংগঠিত হয়েছে সেটি হবে পাস্ট পারফেক্টে, আর যেটি অপেক্ষাকৃত পরে সংগঠিত হয়েছে সেটি করব পাস্ট ইনডেফিনিট টেন্সে। এবার একটি উদাহরণ লিখি। যেমন নো সুনার হ্যাড দ্য থিফ, ব্র্যাকেটে আছে সি দ্য পুলিশ, দেন হি, ব্র্যাকেটে আছে রান অ্যাওয়ে। তো এইবার খেয়াল করব যে এই বাক্যটা অবশ্যই অতীতকালের, অতীতে দুটি কাজ একসাথে সংগঠিত হয়েছে। একটি হচ্ছে সে পুলিশকে দেখেছে, আরেকটি সে পালিয়ে গেছে। এবার খেয়াল করি কোন কাজটি আগে সংগঠিত হয়েছে। অবশ্যই নো সুনার হ্যাড দ্য থিফ সি দ্য পুলিশ। তার মানে কি, আগে প্রথমে পুলিশকে দেখছে, তারপরে সে চলে গেছে। তার মানে আগে সংগঠিত হয়েছে দেখার কাজ। তার মানে কি বলেছিলাম আমি? যে অতীতকালের দুটি কাজ একসাথে সংগঠিত হলে যেই কাজটি অপেক্ষাকৃত আগে সংগঠিত হয়েছে সেটি হবে পাস্ট পারফেক্টে, এবং বাদ বাকি বা অপেক্ষাকৃত পরে যেটি সংগঠিত হয়েছে সেটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে করি, মুখস্থ করব না। নো সুনার হ্যাড দ্য থিফ সিন, দেখার কাজ আগে হয়েছে, তাহলে নো সুনার হ্যাড
দ্য থিফ সিন, সি এর পাস্ট পারফেক্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? সিন। সিন দ্য পুলিশ, দেন হি, তাহলে এটা পাস্ট পারফেক্ট করেছি, এটা পরে সংগঠিত, যেটা করব পাস্ট ইনডিফিনিটে। হি ran away। এই হচ্ছে এই নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাড, এই তিনটার নিয়ম সেম। এবার বিফোর এবং আফটারেরটা মুখস্থ করব না, মুখস্থ করলে মনে থাকবে না। এবার করি বিফোর দিয়ে, যেমন I come home before he go to bed। এবার আমরা কিভাবে মুখস্থ করেছিলাম? বিফোর আগে পাস্ট পার্টিসিপল এবং পরে পাস্ট ইনডিফিনিট, কিন্তু মুখস্থ করব না। এবার দেখো, খেয়াল করব, প্রথমে কি বলেছিলাম যে যেই কাজটি আগে সংগঠিত হবে সেটা পাস্ট পারফেক্টে, যেই কাজটি পরে সংগঠিত হবে সেটা পাস্ট ইনডিফিনিটে। এবার দেখো, আই কাম হোম বিফোর হি গো টু বেড। এবার আগে কি আসছে? আগে সে বাড়ি আসছে, তার মানে ঘুমোতে যাওয়ার আগেই সে বাড়ি আসছে। তার মানে আগে আসছে কোনটা? আগে কোন কাজটা হয়েছে? বাড়ি আসার কাজ, তারপরে সে ঘুমাইতে গেছে। তাহলে কি হবে? এতটুকু হবে পাস্ট পারফেক্টে আর এতটুকু হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আই হ্যাড কাম হোম বিফোর হি went to bed। তাহলে খেয়াল করো, যেহেতু এই কাজটা আগে সংগঠিত হয়েছে, এটি হবে পাস্ট পারফেক্টে এবং এটি অপেক্ষাকৃত পরে সংগঠিত হয়েছে, সেই কারণে এটি হবে পাস্ট ইনডিফিনিটে। মুখস্থ করব না। এবার আফটারেরটা, I go after he call me। এবার আমরা কিভাবে মুখস্থ করতাম? আফটারের পরে পাস্ট পার্টিসিপল, পূর্বে পাস্ট ইনডিফিনিট। কিন্তু খেয়াল করো, এবার দেখো, আই গো আফটার হি কল মি, সে বলার পরেই আমি গিয়েছি। তার মানে কি আগে বলার কাজ হয়েছে, তারপরে গেছে। তাহলে কি বলেছিলাম? যে কাজটা আগে সংগঠিত হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা অপেক্ষাকৃত পরে সংগঠিত হবে সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আই ওয়েন্ট আফটার হি হ্যাড কল্ড মি। ক্লিয়ার? এবার আমরা মুখস্থ করব না, বুঝে বুঝে করার চেষ্টা করব। তার মানে কি? অতীতকালের দুটি কাজ একসাথে সংগঠিত হলে যে কাজটি অপেক্ষাকৃত আগে সংগঠিত হবে সেটা পাস্ট পারফেক্টে এবং যেটি পরে সংগঠিত হবে সেটা পাস্ট ইনডিফিনিটে। আশা করি আর ঝামেলা হবে না এই নিয়মে। এইবার আসি সিন্স। কি বলেছিলাম? যে সিন্স কোন সেন্টেন্সে দুটি ক্লজের মাঝে যদি সিন্স থাকে তাহলে কিভাবে করব? খুব স্বাভাবিক। যেমন সিন্সের যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট, বা প্রেজেন্ট টেন্সে থাকলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর যদি
পূর্বের অংশ বা প্রথম অংশ পাস্ট টেন্স থাকে, পরেরটা পাস্ট পারফেক্টে। তাহলে করা যাক, যেমন ইট ইজ many years since we met। এবার তাহলে কি বলেছিলাম, যদি প্রেজেন্ট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, আর যদি পাস্টে থাকে বা সিম্পল পাস্টে তাহলে পাস্ট পারফেক্ট। তাহলে কি আছে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই মেট, কি কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে লিখি ইট ইজ many years since we met। আবার যদি এটা পাস্ট টেন্সে থাকতো বা সিম্পল পাস্ট টেন্সে তাহলে কি করতাম, পাস্ট পারফেক্টে। যেমন এটি যদি এই জায়গায় থাকতো যে ইট ওয়াজ মেনি ইয়ার্স, তার মানে কি সিম্পল পাস্ট টেন্সে এতটুকু কি করতে হবে, পাস্ট পারফেক্টে, তখন হবে উই হ্যাড মেট। এবার আসা যাক মডেলে। রাইট ফর্ম অফ দি ভার্বের কমন জিনিস যে মডেল, যদি মডেল থাকে বা মডেল ভার্ব, মডেল অক্সিলারিজ মডেল অক্সিলারিজ থাকলে এগুলোর পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়। যদি এমন থাকে যে আই ক্যান ব্র্যাকেটে ইট ম্যাঙ্গো, অর্থাৎ মডেল থাকলেই এটি হচ্ছে মডেল। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো থাকলে লিখে দেই, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো থাকলে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এগুলোর পরে। তাহলে আই ক্যান ইট আছে, ইটের প্রেজেন্ট ফর্ম ইটই, তাহলে আই ক্যান ইট ম্যাঙ্গো। এবার মডেল ছাড়াও কিন্তু যদি সেন্টেন্সটি প্যাসিভে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না। যেমন দি ম্যাঙ্গো, দি ম্যাঙ্গো ক্যান, গ্যাপ দিয়ে বলা আছে ইট। এবার এখন আমরা জানি কি মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু এই জায়গায় খেয়াল করতে হবে দি ম্যাঙ্গো ক্যান ইট, আম কি খেতে পারে না আম খাওয়া যেতে পারে, তাহলে কি হবে ক্যান বি ইটেন, প্যাসিভ করতে হবে। তাহলে দ্য ম্যাঙ্গো ক্যান বি ইটেন, অর্থাৎ প্যাসিভে থাকলে বি ইউজ করতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এবার আরেকটা কমন জিনিস রাইট ফর্ম অফ দি ভার্বে, যদি প্রিপজিশন থাকে অর্থাৎ টু ব্যতীত
যে কোনো প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে চোখ বন্ধ করে আইএনজি। অর্থাৎ টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন থাকলে চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি, অনেক সময় টু এর পরেও আইএনজি হয়, তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এই কারণেই যখনই টু থাকবে সেই ক্ষেত্রে খেয়াল করে তারপর ভার্বের রূপ পরিবর্তন করতে হবে। যেমন কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন গেট ইউজ টু, তারপরে লুক ফরওয়ার্ড টু, তারপরে বি প্লাস ইউজ টু, অ্যাকাস্টম টু, তারপরে আছে মাইন্ড, ওর্থ, উড ইউ মাইন্ড, এই ভার্বগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ টু থাকা সত্ত্বেও এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে। আবার আরেকটা জিনিস আছে, যখন, তাহলে আমরা একটা উদাহরণ করে নেই, বুঝে যাব যে আই কাম হেয়ার, সরি আরেকটা আছে উইথ এ ভিউ টু, এগুলো থাকলেও ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আই কাম হেয়ার উইথ এ ভিউ টু হেল্প ইউ। তাহলে কি আমরা কি বলেছি যে টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন থাকলে চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব। এখানে টু আছে, তাহলে কি করতে হবে? অবশ্যই খেয়াল করতে হবে যে আইএনজি হবে নাকি প্রেজেন্ট ফর্ম হবে। এবার যদি এমন থাকে উইথ এ ভিউ টু, অর্থাৎ এইগুলো উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, বি প্লাস ইউজ টু, অ্যাকাস্টম টু, মাইন্ড, ওর্থ, উড ইউ মাইন্ড, এগুলো থাকলে টু এর পরেও ভার্বের আইএনজি হবে। কিন্তু এগুলো ছাড়া যদি টু থাকে সেই ক্ষেত্রে টু এর পরে বেস ফর্ম হয়। তাহলে কি হবে? উইথ এ ভিউ টু হেল্পিং ইউ। অন্যথায় যদি এরকম থাকে, অন্যথায় যদি টু থাকে, অর্থাৎ এই শব্দগুলো ছাড়া যদি টু থাকে সেই ক্ষেত্রে টু এর পরে বেস ফর্ম হয়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা রাইট ফর্ম অফ দি ভার্ব নিয়ে বাকি যেই আলোচনার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, গ্লোরিয়াস স্টাডি সেন্টারের সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পূর্বের লেকচারগুলো পেতে নিচে ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে, লিঙ্কগুলোতে প্রবেশ করুন। ধন্যবাদ।